আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটি টিউটোরিয়াল সিরিজ নিয়ে কথা বলবো এবং এই টিউটোরিয়াল সিরিজে আমরা IELTS পরীক্ষা এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমরা যারা IELTS পরীক্ষায় নতুন তারা কিভাবে এই পরীক্ষায় ভালো একটি স্কোর করতে পারেন সে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করব। আমরা সাধারণত আমাদের চ্যানেলে বিভিন্ন টেকনিক্যাল বা কারিগরি বিষয় নিয়ে কথা বলে থাকি এবং টিউটোরিয়াল প্রদান করে থাকি। কিন্তু আজকে আমরা একটি ভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করছি। কারণ এটা একটা ভাষাগত বিষয় যা কারিগরি বিষয় থেকে অনেকটা ভিন্ন। কিন্তু আমরা যারা কারিগরি বিষয়ের সাথে জড়িত বা ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা করছি, তাদেরও একটা ভাষাগত দক্ষতার প্রয়োজন হয়। কারণ আমরা যদি ভিন্ন কোনো ভাষায় বই পড়তে চাই, মানে ইংরেজিতে কোনো বই পড়তে চাই, তাহলে আমাদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হয়। সাথে, সাথে আমরা যদি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা পেতে চাই, তাহলে আমাদেরকে একটা ভাষাগত দক্ষতা থাকতে হয় বা এর প্রমাণ দিতে হয়। যেমন ইউনিভার্সিটিতে আমাদের যদি কোনো একটা বই পড়তে হয়, তাহলে সেখানে ইংরেজি ভাষায় বই পড়তে হলে সেখানে রিডিং এর একটা ক্যাপাবিলিটি প্রয়োজন হয়। সাথে, সাথে পরীক্ষায় উত্তর দেওয়ার জন্যে রাইটিং এর ক্যাপাবিলিটি প্রয়োজন হবে। অন্যদিকে শিক্ষক যে কথাগুলো বলছে বা টিচারের কথাগুলো বোঝার জন্য আমাদেরকে লিসেনিং এর দক্ষতা থাকতে হয় এবং নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে স্পিকিং এর দক্ষতা থাকতে হবে। একই সাথে কেউ যদি বাইরে মাইগ্রেশন বা চাকরির জন্য যেতে চান, বিশেষ করে ইংরেজি স্পিকিং যে সকল কান্ট্রি গুলো আছে যেমন আমেরিকা বা ইউএসএ, তারপর আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কানাডা। এই ৫টা দেশে যদি আমরা মুভ করতে চাই মাইগ্রেশনের জন্য হোক, চাকরির জন্য হোক বা আমাদের পড়াশোনার জন্য হোক, তাহলে আমাদেরকে অবশ্যই ইংরেজি ভাষার যে দক্ষতা আছে সেটা আমাদেরকে একটা প্রমাণ দিতে হয়। তো এই প্রমাণের জন্যই একটা পরীক্ষা নেওয়া হয় যে পরীক্ষাটার নাম হচ্ছে IELTS পরীক্ষা। এই পরীক্ষার যদি ফুল ফর্ম আমরা দেখি তাহলে এই পরীক্ষার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সুতরাং নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক পরীক্ষা যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। এখানে একটা কমন পরীক্ষা নেওয়ার কারণ হচ্ছে এখানে যে পরীক্ষার্থীরা আছেন তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে থাকেন এবং বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা চালু থাকে। যেমন আমরা যদি আমাদের দেশেও লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের দেশেও প্যারালালি অনেকগুলো শিক্ষা ব্যবস্থা কার্যকর থাকে। যেমন মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড বা উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড, এরকম বেশ কয়েকটা শিক্ষা ব্যবস্থা কিন্তু প্যারালালি চালু আছে। তো এদের সবার জন্য ভিন্ন, ভিন্ন বই বা ভিন্ন ধরনের কারিকুলাম থাকে। এবং বিভিন্ন দেশে আরো বিভিন্ন ধরনের কারিকুলাম থাকে। তো সকল কারিকুলামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম এই IELTS পরীক্ষা, যেখানে শিক্ষার্থীরা তাদের এই ৪ টা সেকশন মানে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এই ৪ টা সেকশনে তাদের দক্ষতার পরীক্ষা দিয়ে থাকে। এবং সাথে, সাথে যে সকল পরীক্ষার্থীরা চাকরি বা ইমিগ্রেশন পারপাসে যেয়ে থাকেন তাদেরও কথা বলা বা বেসিক কমিউনিকেশন, লেখা, পড়া, শোনা এর মতো দক্ষতাগুলো তাদের থাকতে হয়। তো তাদেরকেও এই IELTS পরীক্ষা দিতে হয়। তো এখানে আমরা বুঝতে পারলাম যে IELTS পরীক্ষা যে দেয়া হয়, IELTS পরীক্ষা হচ্ছে একটা আন্তর্জাতিক মানের পরীক্ষা, যে পরীক্ষার সার্টিফিকেট সারা বিশ্বেই গ্রহণযোগ্য হয়। এবং সেই পরীক্ষাটা আমরা কেন দিব? সেই পরীক্ষা দেওয়ার কারণ হচ্ছে যে যদি একাডেমিক পারপাস মানে যদি কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে চায় এবং সাথে, সাথে ইমিগ্রেশন পারপাস মানে ইমিগ্রেশন বা জব পারপাসে সে কোনো একটা দেশে অবস্থান করতে চায় এবং ভাষার জন্য তাকে ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে। সেখানে সে IELTS পরীক্ষা দিতে পারে। তো আমরা IELTS পরীক্ষা সম্পর্কে জানলাম এবং IELTS পরীক্ষা কেন দিতে হয় সেটা সম্পর্কে জানলাম। তো এই টিউটোরিয়ালে আমরা আজকে IELTS পরীক্ষার যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মানে পরীক্ষার সিস্টেম বা পরীক্ষা কতগুলো পরীক্ষা হয়, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। এবং পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমরা IELTS পরীক্ষার যে বিভিন্ন সেকশন মানে রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের পর্যালোচনা করব এবং কিভাবে এখান থেকে ভালো স্কোর আনা যায়। বিশেষ করে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কিভাবে ভালো স্কোর আনতে পারেন সে বিষয়ে আমরা বিভিন্ন ধরনের পর্যালোচনা করব এবং বোঝার চেষ্টা করব। এছাড়াও আমাদের IELTS পরীক্ষার উপরে কোর্স চালু আছে। যারা পার্সোনালাইজ ভাবে কোর্সে অংশগ্রহণ করতে চান তারা এই stemschool.com মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স স্কুল এই লিংকে ভিজিট করতে পারেন এবং এখানে ভিজিট করে এখানে যদি আমরা কোর্সে ক্লিক করি তাহলে এখানে একটি পেজ চালু হবে এবং সেই পেজের নিচের দিকে আমরা দেখতে পাবো যে IELTS প্রিমিয়াম অনলাইন কোর্স এখানে দেয়া আছে এবং এখানে লার্ন মোরে ক্লিক করে আমরা কিন্তু এই কোর্সের বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো এবং এই কোর্সে যারা জয়েন করতে ইচ্ছুক তারা সহজে এই কোর্সে
অনলাইনে যেকোনো স্থান থেকে জয়েন করতে পারবেন এবং ফ্লেক্সিবল ভাবে নিজের সময় অনুসারে IELTS পরীক্ষার বিষয়ে তারা প্র্যাকটিক্যাল সাপোর্ট নিতে পারবেন। এবং সাথে, সাথে এখানে বিভিন্ন বই আছে IELTS পরীক্ষার উপরে। এখানে এই বইগুলো হচ্ছে বিভিন্ন ব্যান্ডের উপরে, মানে এখানে একজন ছাত্র যিনি 5 ব্যান্ডের, মানে যিনি বেসিক লেভেলের একজন ইউজার, তার জন্য একটা বই বিশেষভাবে করা হয়েছে। আবার যে 6 ব্যান্ডের ইউজার তার জন্য এভাবে 7, 8 ব্যান্ডের জন্য ভিন্ন, ভিন্ন বই করা হয়েছে। কারণ আমরা একটা কারিকুলাম ডেভেলপমেন্ট করেছি IELTS এর জন্য, যেখানে যারা নতুন তারা যেন একটা ব্যান্ডে, মানে ১ম ব্যান্ড মনে করি 5 ব্যান্ডে সে তার পরীক্ষাগুলো দিল এবং এই পরীক্ষা দিয়ে সে যখন মানে একটা আত্মবিশ্বাস সে যখন অর্জন করবে এবং ভালো স্কোর অর্জন করবে, তখন সে তার পরবর্তী ব্যান্ড 6 এ যেতে পারবে। তারপর সে গ্র্যাজুয়ালি ইনক্রিমেন্ট করে 7 ব্যান্ড, 8 ব্যান্ডে সে পরীক্ষাগুলো দিতে পারবে এবং তার ক্যাপাবিলিটি সে যাচাই করতে পারবে। কিন্তু একজন ছাত্র যে দুর্বল, সে যদি ১ম এই যদি একটা জেনারেল ব্যান্ড মানে 7 ব্যান্ডের পরীক্ষা যদি দেয়া হয়, তাহলে সে কিন্তু হতাশ হয়ে যাবে বা তার বুঝতে সমস্যা হবে। আবার যে একজন এক্সপার্ট লেভেলের ইউজার, মানে যে 7 ব্যান্ডের, সে যদি 5 ব্যান্ডের পরীক্ষা দেয়, তাহলে কিন্তু তার জন্য এটা একটা সময়ের অপচয় হবে। তাই এখানে বিভিন্ন ব্যান্ডের আলোকে বইগুলোকে ডিভাইড করা হয়েছে এবং যে যার আ পছন্দ অনুযায়ী বা তার অবস্থা অনুযায়ী বিভিন্ন ব্যান্ডের পরীক্ষা দিয়ে একটা দক্ষতা অর্জন করতে পারবে। এখানে ফ্রি বই আছে। এখানে ডাউনলোড লিংকে ক্লিক করেই কিন্তু আমরা এই ফ্রি বই দেখতে পারবো এবং এখান থেকে আমরা এই বইগুলো ডাউনলোড করে পড়তে পারবো বা এগুলোকে ব্যবহার করতে পারবো। তো এছাড়াও বাকি যে বইগুলো আছে সেগুলো আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। ফোনের মাধ্যমে অর্ডার করে বা অনলাইনে এখানে অর্ডার লিংক আছে। অর্ডারে করে কুরিয়ারে সংগ্রহ করতে পারবেন। তো আমরা আমাদের সেই টিউটোরিয়ালে ফেরত যাই। তো আমরা আগে জেনেছি যে IELTS পরীক্ষা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের পরীক্ষা, যেখানে একাডেমিক বা ইমিগ্রেশন পারপাজে আমাদেরকে IELTS পরীক্ষা দিতে হয়। তো IELTS পরীক্ষার অবশ্যই ৪ টা সেগমেন্ট থাকে, যেটা আমরা আলোচনা করেছি। এই সেগমেন্ট গুলো হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। লিসেনিং হচ্ছে এখানে শোনা, রিডিং হচ্ছে এখানে পড়া, রাইটিং হচ্ছে এখানে লেখা এবং স্পিকিং হচ্ছে বলার দক্ষতা। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের যে কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের সময় আমরা কি করি? আমরা কিন্তু কিছু তথ্য অন্যকে দেই এবং অন্যের কাছ থেকে কিছু তথ্য আমরা নেই। মানে আমরা চোখ দিয়ে দেখি এবং কান দিয়ে শুনি। এই ২ টা সেন্সর, মানে ২ টা ইন্দ্রিয় ব্যবহার করে আমরা তথ্য নিয়ে থাকি এবং আমরা হাত দিয়ে লেখি এবং মুখ দিয়ে বলি। এই ২ টা ইন্দ্রিয় ব্যবহার করে আমরা তথ্য অন্য কারো সাথে প্রকাশ করে থাকি বা অন্য কারো কাছে ট্রান্সমিট করে থাকি। তো এখানে কিন্তু এই লিসেনিং এবং রিডিং যে সেগমেন্ট ২ টা, এই সেগমেন্ট ২ টা কিন্তু আমাদের তথ্য নেয়ার সাথে সম্পর্কিত। মানে শোনা এবং পড়া। আমরা চোখ দিয়ে পড়ছি এবং কান দিয়ে শুনছি। এরা হচ্ছে আমাদের ইনপুট নেয়ার সাথে সম্পর্কিত। এবং রাইটিং এবং স্পিকিং, এই ২ টো সেকশন কিন্তু আমাদের তথ্য আউটপুট মানে প্রদান করার সাথে সম্পর্কিত। আমরা অন্য কাউকে রাইটিং করে তথ্য দিচ্ছি লিখিতভাবে, বা স্পিকিং এর মাধ্যমে আমরা ওরালি আমাদের মনের ভাব যেটা আছে সেটা আমরা প্রকাশ করছি। তো এখানে হচ্ছে IELTS পরীক্ষা, এখানে ৪ টা সেগমেন্টের উপর হয়ে থাকে। এই ৪ টা সেগমেন্টের মধ্যে ১ম যে ৩ টা সেগমেন্ট আছে, লিসেনিং, রিডিং এবং রাইটিং, এই ৩ টা পরীক্ষা একসাথে হয়। এবং এই ৩ টা পরীক্ষা হওয়ার জন্য এখানে মোটামুটি সময় হচ্ছে ২ ঘন্টা ৪৫ মিনিট। এই ২ ঘন্টা ৪৫ মিনিট সময়ের মধ্যে এই ৩ টা পরীক্ষা শেষ করা হয়। এবং স্পিকিং যে পরীক্ষা, স্পিকিং বা বলার দক্ষতা, এই পরীক্ষাটা ভিন্নভাবে নেয়া হয় এবং এটা একটা ইন্টারভিউ এর মতো হয়, যেটা ওই লিখিত যে অন্য যে ৩ টা পরীক্ষা, সেই পরীক্ষার আগের দিন বা পরে একটা ডেট ফেলা হয়। সেই পরীক্ষাটা ভিন্নভাবে নেয়া হয় এবং এখানে ১২ থেকে ১৫ মিনিট সময় দেওয়া হয়। একটা ইন্টারভিউ সেশন হয়, যেখানে স্পিকিং এর দক্ষতা প্রমাণ দিতে হয়। এবং ২ ঘন্টা ৪৫ মিনিট সময় যেটা থাকে, সেই সময়ে এই IELTS পরীক্ষার বাকি যে ৩ টা সেগমেন্ট লিসেনিং, রিডিং এবং রাইটিং, সেটার দক্ষতার প্রমাণ দিতে হয়। তো এখানে আমরা IELTS পরীক্ষার যে ৪ টা সেগমেন্ট আছে, সেই ৪ টা সেগমেন্ট সম্পর্কে একটা ধারণা অর্জন করলাম। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, IELTS যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় কিন্তু ২ টো ক্যাটেগরি আছে। মানে একটা ক্যাটেগরি হচ্ছে একাডেমিক পরীক্ষা এবং আরেকটা পরীক্ষা হচ্ছে জেনারেল ট্রেনিং পরীক্ষা। এখন আমরা যখন IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন হচ্ছে যে, মানে আমরা যখন এসএসসি বা ইন্টারে পরীক্ষা দিয়েছি তখন কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। তেমনিভাবে IELTS পরীক্ষার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় এবং কোন তারিখে পরীক্ষা হবে সেটা আমাদেরকে সিলেকশন করতে হয়। তো আমরা যখন IELTS পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করব, তখন এই IELTS পরীক্ষার যে ২ টা প্রকার, মানে একাডেমিক এবং জেনারেল, এই ২ টা প্রকারের যেকোনো একটাকে আমাকে সিলেকশন করতে হবে। এখন আমি যদি আ কোনো একটা বাইরের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একাডেমিক সিলেকশন করতে হবে।
এবং আমাকে একাডেমিক মানের যে প্রশ্ন, সেই একাডেমিক মানের প্রশ্নে আমাকে পরীক্ষা দিতে হবে। আর আমি যদি কোনো ইমিগ্রেশন বা জব পারপাসে বাইরে যেতে চাই, তাহলে আমাদেরকে জেনারেল ট্রেনিং এ টিক দিতে হবে বা সেই মানের প্রশ্নে পরীক্ষা দিতে হবে। এখানে দুটো পরীক্ষার প্রশ্ন কিন্তু ভিন্ন হয়ে থাকে। মানে আমরা যদি একাডেমিকে যেতে চাই, তাহলে কিন্তু আমরা জেনারেল পরীক্ষা দিতে পারবো না। বা আমরা যদি ইমিগ্রেশন পারপাসে যেতে চাই, তাহলে কিন্তু একাডেমিকের যে স্কোর আছে, সেই স্কোর কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে এবং সতর্কতার সাথে আমরা যে উদ্দেশ্যে আইএলটিএস পরীক্ষা দিচ্ছি বা যে লক্ষ্যে আমরা আইএলটিএস পরীক্ষা দিব, সেটার সাথে সামঞ্জস্য বজায় রেখে আমাদেরকে এই পরীক্ষার প্রকারটা সিলেকশন করতে হবে। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আইএলটিএস পরীক্ষার স্কোর। আইএলটিএস পরীক্ষা আমরা জানি আমাদের পরীক্ষাগুলো সাধারণত 100 মার্কে হয়ে থাকে, এসএসসি বা ইন্টার পরীক্ষা। এবং একটা মোট মার্ক থাকে 1000 বা 1200। তেমনি ভাবে আইএলটিএস পরীক্ষার একটা স্কোর থাকে, যেটাকে বলা হয় ব্যান্ড স্কেল। এবং এই ব্যান্ড স্কেল হয়ে থাকে 1 থেকে 9 এর মধ্যে। মানে আমরা আইএলটিএস পরীক্ষা দিয়ে আমরা যে স্কোরগুলো পাবো, সেই স্কোরগুলো কিন্তু এই 1 থেকে 9 এর মধ্যে হবে। এখানে সর্বোচ্চ স্কোর হতে পারে 9 এবং সর্বনিম্ন স্কোর হতে পারে 1। তো এখানে এটা অনেকটা সিজিপি এর মতো, কিন্তু এখানে ক্যালকুলেশন পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। মানে ভিন্ন কোনো একটা ফর্মুলা ব্যবহার হয়ে থাকে, যেগুলো আমরা পরে আলোচনা করব। এবং কিভাবে এই পরীক্ষার মার্কিং গুলা হয়ে থাকে, মানে আমরা যখন লিসেনিং পরীক্ষা দিব, তখন সেখানে কিভাবে মার্কিং করা হয় বা রিডিং এ কিভাবে মার্কিং করা হয়, সে বিষয়গুলো আমরা নির্ধারিত সেগমেন্টে আলোচনা করব। তো এখানে আমরা জানলাম যে আইএলটিএস পরীক্ষার যে স্কোর থাকে, ব্যান্ড স্কোর, সেই ব্যান্ড স্কোর 1 থেকে 9 এর মধ্যে হয়ে থাকে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানা প্রয়োজন, যে এখানে প্রতিটা পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন ব্যান্ড আমরা পেয়ে থাকি। এবং সবগুলোকে পরে গড় করা হয়। মানে ধরা যাক যে আমরা লিসেনিং পরীক্ষায় পেয়েছি 6, রিডিং পরীক্ষায় পেয়েছি 6, রাইটিং এবং স্পিকিং সেখানেও পেয়েছি 6 এবং 6। তাহলে আমরা 4টা 6 পেয়েছি। তাহলে 4 6 কত হলো? 24। 24 কে যদি আমরা গড় করার জন্য 4 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 6। মানে আমাদের ব্যান্ড স্কোর হচ্ছে 6। এভাবেই কিন্তু ওই সবগুলো ব্যান্ড স্কোরকে আলাদাভাবে নেওয়া হয় এবং সেগুলোকে যোগ করে তারপর সেটাকে গড় মানের উপরেই আমাদের ব্যান্ডের মান দেখানো হয়ে থাকে। তো এটা ছিল হচ্ছে আইএলটিএস পরীক্ষার একটা জেনারেল ওভারভিউ। তো এখন আমরা একটা নির্দিষ্ট সেগমেন্ট নিয়ে আলোচনা করি, যে লিসেনিং সেগমেন্ট। তো এখন আমরা দেখব যে এই সেগমেন্টের জন্য কি রকম সময় থাকে বা প্রশ্নগুলো কি রকম হয়। তো লিসেনিং পরীক্ষা কি? লিসেনিং পরীক্ষা হচ্ছে আমাদের কানের দক্ষতা। কোনো একটা ইনফরমেশন আমরা শুনে সেটাকে প্রপারলি এভালুয়েট করতে পারি কিনা বা এটাকে আমরা প্রকাশ করতে পারি কিনা বা বিশ্লেষণ করতে পারি কিনা, সেটার দক্ষতা যাচাই করা হয়। তো এখানে একাডেমিক পরীক্ষার জন্য একটা প্রশ্ন দেওয়া হয় এবং সাথে সাথে একটা রেকর্ডিং চলতে থাকে। সেই রেকর্ডিং এ দুইজন মানে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে থাকে। হয়তো হতে পারে কোনো একটা নিউজ প্রেজেন্টার একটা নিউজ সে প্রচার করছে, বা ২ জন ব্যক্তি কারা কোনো একটা বিষয়ে কথা বলছে, বা কোনো একজন ব্যক্তি কোনো একটা রাস্তার ডিরেকশন চাচ্ছে, বা কোনো একটা টিচার কোনো একটা লেকচার দিচ্ছে ক্লাসে। এরকম বিভিন্ন ধরনের কনভারসেশন, রেকর্ডেড কনভারসেশন সেখানে প্রচার হতে থাকে। তো এই রেকর্ডিং যে থাকে, সেই রেকর্ডিংটা আমাদের শুনতে হয় মনোযোগ দিয়ে এবং সেই সময়ে রেকর্ডিং শুনে তার সাপেক্ষে যে প্রশ্ন আছে সেটাকে আইডেন্টিফাই করতে হয় এবং সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে দিতে হয়। এবং এই প্রশ্নের উত্তরগুলো আমরা সাধারণত প্রশ্নপত্রের উপরে দিয়ে থাকি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে রেকর্ডিং যখন চলছে, যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো কিন্তু সেখান থেকে আমাকে সঙ্গে সঙ্গে নিতে হবে এবং সেখানেই উত্তরটা আমাকে দিতে হবে। মানে এখানে এরকম না যে আমি পুরো রেকর্ডিংটা আমি শুনলাম এবং শেষে আমি উত্তর দিব একসাথে, এরকম বিষয়টা না। আমাকে যখন যে অংশটা আমি শুনবো, সেই অংশটা আমাকে তখন উত্তর দিতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যদি কোনো একটা অংশ মিস করি এবং সেটা যদি আমরা খুঁজতে চাই, তাহলে কিন্তু আমাকে ওই পরে যে কথাবার্তাগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা মিস করে যাব। এভাবে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি একটা লুপের মধ্যে পড়ে যাব, যেখান থেকে বের হওয়া খুব কষ্টকর। তো এই বিষয়গুলো আমরা পরে দেখব, যে কিভাবে আমরা এই লিসেনিং যে পরীক্ষা, সেখানে আমরা একটা কিছু কৌশল ব্যবহার করব এবং আমরা সঠিক একটা ফলাফল নিয়ে আসার চেষ্টা করতে পারবো। তো যাই হোক, এই লিসেনিং পরীক্ষায় এখানে আমাদের সময় হচ্ছে 30 মিনিট সময় থাকবে। মানে আমরা 30 মিনিটে আমাদের 4টা সেকশন থাকবে। 4টা সেকশন হচ্ছে এখানে 4টা রেকর্ডিং এখানে প্লে করা হবে এবং প্রতি রেকর্ডিং এ মোটামুটি 10টা করে কোশ্চেন, মানে মোট 40টা কোশ্চেন থাকবে। মানে এখানে আবার রিপিট করি, এখানে 4টা রেকর্ডিং হবে এবং প্রতি রেকর্ডিং এ 10টা করে, মোট 40টা কোশ্চেন এখানে দেখানো হবে। তো এই 40টা কোশ্চেনের উত্তর আমাদেরকে দেওয়ার জন্য সময় থাকবে 30 মিনিট। এবং এই কোশ্চেনগুলো কিরকম হবে? কোশ্চেনগুলো হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে কোনো একটা বাক্য লেখা থাকবে এবং শূন্যস্থান পূরণ। যে ওই শূন্যস্থানে কি হবে?
তো হয়তো এরকম হতে পারে যে একজন ব্যক্তি হয়তো বলছে যে আজকে নিউজ প্রেজেন্টার যে আবহাওয়া সম্পর্কে সে একটা ধারাবাহিকতা দিচ্ছে এবং সে বলছে যে আজকে আবহাওয়ার তাপমাত্রা এরকম ছিল, আগামীকালকে হয়তো বৃষ্টি হতে পারে। তো ওখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কে আমাদের হয়তো থাকবে যে আগামীকালকে কি হতে পারে? তো ওখানে আমাদের লিখতে হবে যে রেইন হতে পারে। তারপরে এখানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন থাকতে পারে যেখানে ৪ টা অপশন দেয়া আছে এবং সেখানে আমাকে টিক মার্ক দিতে হবে। হয়তো থাকতে পারে যে এখানে কি সানি ডে হবে? নাকি এখানে স্নো হবে? নাকি রেইনি হবে? হ্যাঁ, অপশন থাকতে পারে। তো আমাকে রেইনি তে টিক করতে হবে। এবং সাথে হয়তো হতে পারে যে বিভিন্ন ধরনের ম্যাচিং ইনফরমেশন থাকতে পারে যে কোন একটা ইনফরমেশন সেখানে দিল এবং এখানে একটা ইনফরমেশন আছে। তো এখানে ২ টা ইনফরমেশনের মধ্যে ২ কলামে আমাকে ম্যাচ করতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ভিজুয়াল জিনিসপত্র থাকে যেমন ম্যাপ থাকে। হয়তো কোনো একটা রাস্তার ডিরেকশন কেউ যাচ্ছে এবং সেই রাস্তার ম্যাপটা এখানে দেয়া আছে। তো সেই ম্যাপের থেকে আমাকে হয়তো কোনো একটা পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে সেই কনভারসেশন শোনার মাধ্যমে। তো এই বিষয়গুলো এখানে এই ধরনের প্রশ্ন হয়। যাই হোক, এখানে ৪ টা প্রশ্ন ৪ টা রেকর্ডিং থাকবে এবং প্রতি রেকর্ডিং এ ১০ টা প্রশ্ন করে মোট ৪০ টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে এবং এইজন্য আমরা সময় পাবো হচ্ছে ৩০ মিনিট এবং এরপরে আরো ১০ মিনিট সময় দেয়া হবে এবং এই ১০ মিনিট সময়ের মধ্যে কি করতে হবে যে আমরা যে প্রশ্নপত্রের মধ্যে উত্তরগুলা দেখেছি সেই উত্তরগুলা সঠিকভাবে আমাদেরকে খাতায় লিখতে হবে। হ্যাঁ? এবং এইজন্য যে খাতার যে আমাদের প্রশ্নের যে নাম্বারিং সেই নাম্বারিং গুলা সঠিক করতে হবে এবং উত্তরগুলাকে ট্রান্সফার করতে হবে এবং এইজন্য আমরা পাবো ১০ মিনিট। মানে পরীক্ষাটা হবে মোট লিসেনিং পরীক্ষাটা হবে ৪০ মিনিটের মধ্যে। তো এখানে আমরা লিসেনিং পরীক্ষা সম্পর্কে একটা ধারাবাহিক একটা অবজারভেশন পেলাম যে পরীক্ষার সময় পরীক্ষার কি ধরনের প্রশ্ন থাকবে এবং কতগুলা প্রশ্ন থাকবে এই সম্পর্কে আমরা একটা ধারণা অর্জন করলাম। এরপর আমরা পরবর্তী সেকশনে যাই। পরবর্তী সেকশন হচ্ছে রিডিং সেকশন। তো এই রিডিং সেকশনে আমরা নাম শুনে বুঝতে পারছি যে এখানে আমাদেরকে পড়তে হবে বা পড়ার মাধ্যমে তথ্য নিতে হবে। তো রিডিং সেকশনটা আসলে আমরা আমাদের যে স্কুলে যারা বাংলা বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি তারা এই আমাদের ক্লাসেই অনেকবার এগুলো প্র্যাকটিস করেছি। সেগুলো হচ্ছে কি যে কম্প্রিহেনশন বলি আমরা, যে কোনো একটা লেখা বা প্যাসেজ থাকবে এবং সেই প্যাসেজ থেকে পড়ে তথ্য নিয়ে আমাদেরকে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানেও সেই রিডিংটা হচ্ছে একই রকম কিন্তু এখানে কিছু ভিন্ন থাকে। কারণ এখানে আমাদের সময় দেয়া হয় ৬০ মিনিট এবং ৬০ মিনিটের মধ্যে আমাদেরকে ৩ টা প্যাসেজ সম্পাদন করতে হয় বা ৩ টা প্যাসেজের উত্তর দিতে হয়। তো এটা কিন্তু আসলে কিছু এখানে যারা এক্সপার্ট রিডার মানে যারা খুব দ্রুত ইংলিশ পড়তে পারেন এরা ব্যতীত কিন্তু এই ৩ টা প্যাসেজ এই ৬০ মিনিটের মধ্যে পড়ে আবার সেগুলো থেকে তথ্য খুঁজে বের করে উত্তর দেওয়া অনেক বেশি ক্রিটিক্যাল হয়। এইজন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করতে হয় এবং আমরা যেন সহজে এই প্রশ্নের উত্তরগুলা খুঁজে বের করতে পারি, এজন্য কিছু টেকনিক আমাদেরকে ইউজ করতে হয়। তো এগুলো নিয়ে আমরা পরবর্তী সেকশন গুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমাদের যে পরীক্ষা হয়, পরীক্ষা হচ্ছে রিডিং পরীক্ষা ৬০ মিনিট এবং ৬০ মিনিটে আমাদেরকে ৩ টা প্যাসেজ পড়তে হবে এবং মোট ৪০ টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে প্রতি প্যাসেজের জন্য আমি সময় পাচ্ছি কত করে? ২০ মিনিট করে। মানে ৩ কুড়ি ৬০। তো এখানে প্যাসেজ যেগুলো থাকে, প্যাসেজের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিরকম? প্রশ্নগুলো হতে পারে যে ট্রু, ফলস বা নট গিভেন। মানে কোনো একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কি বা সেই প্রশ্নে যে তথ্য দেয়া আছে সেই তথ্য কি প্যাসেজে আছে? থাকলে ট্রু। যদি এখানে যদি ভুল তথ্য দেয়া থাকে মানে যেখানে যে প্রশ্নটা যেটা আছে, প্রশ্নটার ভুল উত্তর যদি দেয়া থাকে প্যাসেজে তাহলে সেটা হবে ফলস। আর যদি এ ধরনের কোনো কথাই না বলা হয়ে থাকে তাহলে সেটা হবে নট গিভেন। এছাড়াও ম্যাচিং হেডিং আছে যে আমাদেরকে হেডিং ম্যাচিং করতে হয়। শর্ট অ্যান্সার আছে মানে প্যাসেজ থেকে আমাদেরকে তথ্য নিয়ে তার উপরে খুব ক্ষুদ্র ভাষায় উত্তর দিতে হয়। হয়তো ২ টা অক্ষর বা ৩ টা অক্ষর এভাবে উত্তর দিতে হয়। এবং সাথে সেন্টেন্স কমপ্লিটেশন মানে কোনো একটা শূন্যস্থান পূরণ জাতীয় মানে বাক্যের কোনো একটা অংশ আছে, বাকি অংশটা আমাকে লিখতে হয়। তো এই টাইপের প্রশ্ন সাধারণত রিডিং সেকশনে থাকে এবং আমরা যখন পরবর্তী লেকচারগুলোতে এই প্রতিটা টাইপ যে ট্রু, ফলস, নট গিভেন বা ম্যাচিং হেডিং বা শর্ট অ্যান্সার ইত্যাদি প্রতিটা সেকশন নিয়ে আমরা ভিন্ন ভাবে আলোচনা করব এবং কোন টাইপের প্রশ্ন আসলে আমাদের কিভাবে কম সময়ে উত্তরগুলো খুঁজে বের করতে হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এরপরে রিডিং সেকশন চলে যাওয়ার পরে আমাদের পরবর্তী যে সেকশন আছে সেটা হচ্ছে রাইটিং সেকশন। তো এখানে স্বভাবতই আমাদেরকে লিখতে হবে এবং লেখার জন্য আমরা সময় পাবো ৬০ মিনিট। তো আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে আসলে দুটো রচনা লিখতে হবে। একটা রচনা লিখতে হবে যেটা হচ্ছে টাস্ক 1, সেটা লেখার জন্য আমরা সময় পাবো ২০ মিনিট এবং অন্য একটা রচনা যেটার জন্য আমরা সময় পাবো ৪০ মিনিট যার নাম হচ্ছে টাস্ক 2। তো এখানে ২ টা এসে যে আমরা দেখতে পাচ্ছি একটার জন্য ২০ মিনিট
আরেকটার জন্য 40 মিনিট। তো এখানে সময় ভিন্ন, মানে এদের এসের যে আকার বা এখানে যে ওয়ার্ড কাউন্ট, সেই ওয়ার্ড কাউন্টটা কিন্তু ভিন্ন। মানে প্রথম যে টাস্ক 1, সেই টাস্ক 1 এর জন্য ওয়ার্ড কাউন্ট হচ্ছে 150 ওয়ার্ড। আমাদেরকে 150 ওয়ার্ডের মধ্যে একটা এসে লিখতে হবে, এবং টাস্ক 2 তে আমাদেরকে 250 ওয়ার্ডের মধ্যে আরেকটা এসে লিখতে হবে। তো এখানে যখন এসে বলা হয়, সেই এসে সম্পর্কে আমরা সাধারণত আমাদের মনের মধ্যে ভেসে ওঠে যে আমরা যে স্কুলে বা কলেজে যে ধরনের এসে লিখেছি, এটা মনে হয় সেই ধরনের এসে। এটা ওই এসের মতোই, কিন্তু অনেক কিছু ভিন্নভাবে এখানে প্রেজেন্ট করতে হয়। তো এই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী লেকচারগুলোতে যখন আমরা রাইটিং নিয়ে আলোচনা করব, সেগুলোতে আমরা বিস্তারিত দেখব, এবং আমরা এই টাস্ক 1 এবং টাস্ক 2 যে এসে যেভাবে আছে, সেগুলো ভিন্ন ভিন্ন যে সেটিং, মানে টাস্ক 1 এ সাধারণত যে প্রশ্নগুলো আছে, সেগুলো সাধারণত বিভিন্ন ধরনের ভিজুয়াল ইনফরমেশনের ক্ষেত্রে আসে। যে হয়তো কোনো একটা ম্যাপ দেয়া হলো, কোনো একটা ডায়াগ্রাম দেয়া হলো, বা একটা গ্রাফ দেয়া হলো, সেইগুলাকে আমাদেরকে বিশ্লেষণ করতে হয়। যে আমরা কোনো একটা একাডেমিক বা কোনো একটা নিউমেরিক্যাল বা কোনো একটা ডাটা অ্যানালাইসিস জাতীয় তথ্যকে আমরা কি প্রেজেন্ট করতে পারি কিনা, সেই যোগ্যতা বা দক্ষতা স্কিল আমাদেরকে প্রদর্শন করতে হয় টাস্ক 1 এ। এবং টাস্ক 2 তে কি করতে হয়? টাস্ক 2 তে আমাদেরকে আর্গুমেন্টিভ এসে প্রদর্শন করতে হয়। আর্গুমেন্টিভ মানে কি? আর্গুমেন্টিভ মানে হচ্ছে যুক্তিতর্ক। যৌক্তিকভাবে কোনো একটা বিষয়কে বোঝাতে হয়। মানে এটার কারণ হচ্ছে আমরা আমাদের যে মনের ভাব, সেই মনের ভাবকে আমরা লজিক্যালি যুক্তিতর্কের সাহায্যে উপস্থাপন করতে পারি কিনা লিখিতভাবে, সেটার স্কিল আমাদেরকে এখানে প্রদর্শন করতে হয়। এই কাজগুলো কিভাবে করতে হয় এবং এখানে ফরম্যাটিং কি বা কোন ধরনের কৌশল ব্যবহার করে আমরা যারা নতুন, যাদের লেখার আমরা যারা বুঝতে পারি না যে আসলে কি লিখবো বা কিভাবে লিখবো, বা লেখার ধারাবাহিকতা রাখতে পারি না, হ্যাঁ, এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায় সে সংক্রান্ত বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। এটা ছিল আমাদের রাইটিং সেকশন। তো আমরা মোটামুটি 3টা সেকশন নিয়ে আলোচনা করলাম: রিডিং, রাইটিং এবং লিসেনিং। এখন পরবর্তী সর্বশেষ যে সেকশন, এখানে আরেকটা বিষয় এখানে বাদ পড়ে গিয়েছে, যে এখানে রাইটিং সেকশনে যে প্রশ্নগুলো আসে টাস্ক 2 তে, সেখানে আমরা জেনেছি যে এখানে আর্গুমেন্টিভ এসে আসে, মানে যুক্তিতর্ক সম্পর্কিত এসে আসে। তো এখানে যুক্তিতর্কগুলো কি ধরনের হয়? এগুলো হতে পারে অ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, মানে কোনো একটা যুক্তিতর্ক সাথে আমি একমত পোষণ করি বা দ্বিমত পোষণ করি, সে সংক্রান্ত একটা এসে আমাকে লিখতে হতে পারে। অথবা আমাদেরকে লিখতে হতে পারে ডিসকাশন এসে, মানে এখানে আমি বিভিন্ন পয়েন্টগুলো, পজিটিভ, নেগেটিভ বিভিন্ন সাইড গুলো আমরা দেখিয়ে একটা ডিসকাশন মূলক একটা ওভারভিউ আমি দিব কোনো একটা বিষয়ের উপরে। তৃতীয়ত হতে পারে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপ এসে, মানে কোনো একটা বিষয়ে যে সুবিধা এবং অসুবিধা আছে, সেগুলো সম্পর্কে আমরা এসেতে আলোচনা করব। এবং আরো হতে পারে কজ অ্যান্ড ইফেক্ট এসে, মানে কোনো একটা ঘটনা, সেটা কেন হচ্ছে এবং সেই ঘটনার ফলে এর ফলাফল কি হচ্ছে, সেগুলোকে এসের মাধ্যমে দেখানো হতে পারে। যেমন হতে পারে যে আমাদের যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জ বা পরিবেশের জলবায়ু পরিবর্তন, এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে কজ, এবং সাথে সাথে এটার প্রভাব কি হচ্ছে, সেটা হচ্ছে ইফেক্ট। এই ধরনের বিষয় নিয়ে আমাদের কথা বলতে হতে পারে। এবং সাথে সাথে ডাইরেক্ট কোশ্চেন থাকে, মানে 2 পার্ট এসে, সেগুলো একটা ভিন্ন ধরনের এসে। তো আমরা এই সবগুলো পয়েন্ট নিয়ে ভিন্ন ভাবে আলোচনা করব। তো সর্বশেষে আমাদের যে সেকশনটা ছিল সেটা হচ্ছে স্পিকিং সেকশন। আমরা আগেই জেনেছি যে স্পিকিং সেকশনে আমাদেরকে 12 থেকে 15 মিনিটের মতো সময় থাকে, এবং সেখানে একজন ইন্টারভিউয়ার থাকেন, যিনি আমাদেরকে ইন্টারভিউ নিয়ে থাকেন। তো এখানে মোটামুটি এই সেকশনটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। যে প্রথমে একটা ইন্ট্রোডাকশন, যেখানে আমাদের নাম, পরিচয় বা ইত্যাদি নিয়ে কথা বলা হয়। দ্বিতীয় একটা পর্যায়, যেখানে আমাদেরকে কোনো একটা টপিক নিয়ে কথা বলতে হয়, মানে আমাদেরকে ইন্টারভিউয়ার কোনো একটা টপিক দেন, সেই টপিকের উপরে উপস্থিতভাবে আমাকে হয়তো কয়েক মিনিট কথা বলতে হয়। এবং সর্বশেষে ডিসকাশন, মানে আমি যে টপিকটা নিয়ে কথা বলেছি, সেই টপিকটার উপরে কিছু কোশ্চেন অ্যাডিশনাল তৈরি করা হয় এবং ওটা নিয়ে ডিসকাশন করা হয়, মানে এটা ওপেন এন্ড টাইপের কোশ্চেন হয়। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, যে এখানে যে টেকনিক, স্পিকিং টেকনিক, এবং কিভাবে আমি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করব, এবং এখানে বডি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে দেখব পরবর্তী ভিডিওগুলোতে। তো এটা ছিল মোটামুটি 4টা যে টপিক আছে আইএলটিএস এ, সেই 4টা টপিকের উপর একটা ওভারভিউ, এবং আইএলটিএস পরীক্ষা নিয়ে একটা সাধারণ আলোচনা। তো এখানে আইএলটিএস পরীক্ষা থেকে যে ব্যান্ড যে স্কোর পাওয়া থাকে, আমরা সেটা আগেই জেনেছি। আইএলটিএস পরীক্ষায় ব্যান্ড স্কোর থেকে 1 থেকে 9। এখানে 1 হচ্ছে নন ইউজার এবং 9 হচ্ছে এক্সপার্ট ইউজার। তো এখানে 1 থেকে 9 যদি আমরা একটু বিস্তারিতভাবে দেখি, যে ব্যান্ড 1, সে হচ্ছে যার বেসিক ইংলিশ নলেজ, খুব সামান্য ইংলিশ নলেজ আছে, হয়তো সে কয়েকটা ওয়ার্ড সে জানে।
২ নাম্বার যে ব্যান্ড স্কোর, সেই ব্যান্ড স্কোরটা হচ্ছে সে মোটামুটি অনেকগুলো ওয়ার্ড জানে। কিন্তু তার হচ্ছে মানে কথা বলা বা লেখা বা ব্যবহার করার মধ্যে কনসিস্টেন্সি নাই। ৩ নাম্বার যে ইয়া পয়েন্টটা সেটা হচ্ছে যে লিমিটেড ইউজার। মানে সে ইংলিশ জানে কিছু, কিন্তু সে এটার ব্যবহার খুব ভালোভাবে করতে পারে না। ৪ নাম্বার হচ্ছে সেও লিমিটেড ইউজার এবং সে এই ৩ নাম্বার হচ্ছে কিছু উন্নত। সে কিছুটা ব্যবহার করতে পারে। যে IELTS এর যে ব্যান্ড স্কোর ৫, সেই ব্যান্ড স্কোরটা হচ্ছে মডেস্ট ইউজার। মানে যারা মোটামুটি তাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষার উপর একটা দক্ষতা আছে, সাধারণ কমিউনিকেশন ইংলিশে করতে পারেন। এবং ৬ নম্বর যে ব্যান্ড স্কোর তারা হচ্ছে কম্পিটেন্ট ইউজার। মানে তারা মোটামুটি ভাষাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন এবং তারা কিছু ভুল থাকে তাদের কথার মধ্যে, কিন্তু তারা কমিউনিকেশন করতে পারেন। এবং ৭ নাম্বার যে ব্যান্ড ৭ তারা হচ্ছে গুড ইউজার এবং তারা ভাষার উপরে তাদের ভালো দক্ষতা থাকে। এবং ৮ নাম্বার হচ্ছে তারা ভেরি গুড ইউজার, মানে তারা খুব ভালো ইউজার। এবং ৯ নাম্বার হচ্ছে তারা হচ্ছে এক্সপার্ট ইউজার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ব্যান্ড হচ্ছে 7, 8, 9 এই ৩টা হচ্ছে ভালো ব্যান্ড। মানে আপনি যদি ৭ থেকে 8, 9 এই ৩টার একটা পান তাহলে হচ্ছে আপনি ভালো ক্যাটাগরিতে গেলেন। এবং যদি ৫ এবং ৬ থাকে, ৫ এবং ৬ হচ্ছে তারা মোটামুটি কম্পিটিটিভ, মানে তারা কমিউনিকেশন করতে পারে কিন্তু তাদের কিছু ভুল আছে বা সীমাবদ্ধতা আছে। এবং ১ থেকে ৪ যারা আছেন তাদের হচ্ছে খুব লিমিটেড, মানে তাদের ভাষাগত দক্ষতা খুব কম। তো আমরা যারা সাধারণত বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়ামে বাংলাদেশে পড়াশোনা করেছি, তারা কিন্তু ক্লাস 1 থেকে এই ইন্টার পর্যন্ত আমাদের কিন্তু ইংলিশে একটা বই আমাদের থাকে সহপাঠ হিসাবে। এবং সাথে, সাথে কিন্তু যারা ইউনিভার্সিটিতে বা মাস্টার্সে পড়াশোনা করেন, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের ফুল কোর্সটাই ইংলিশে করতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলের মধ্যেই ইংলিশের একটা বেসিক ফাউন্ডেশন থাকে। মানে আমরা ইংলিশে একটা বেসিক বিষয় জানি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 1 থেকে 4 যে ব্যান্ড যেটা, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই পর্যন্ত ইংলিশের সাথেই মোটামুটি সম্পৃক্ত। যেখানে বিশ্বের অনেক দেশ আছে যাদের কিন্তু ইংলিশে কিন্তু ছোটবেলা থেকে বাচ্চাদেরকে কোনো পড়াশোনা করানো হয় না। তারা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পরেও তারা যদি প্রয়োজন হয় ইংলিশ শিখে, কিন্তু তাছাড়া ইংলিশ শিখে না। কিন্তু এখানে আমাদের দেশে কিন্তু বাচ্চা বয়স থেকেই বাচ্চাদেরকে ইংলিশ শেখানো হয় এবং ইউনিভার্সিটি লেভেলে কলেজ লেভেলেও তারা ভালোভাবে ইংলিশের সাথে যুক্ত থাকে। তো সেখানে আমাদের এই ব্যান্ড ৫, ৬, ৭, হ্যাঁ? এগুলোর সাথে কিন্তু আমরা সহজেই আমরা পেতে পারি। কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে যে আমরা এই ইংলিশটাকে মানে IELTS পরীক্ষাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সে সম্পর্কিত কিছু দক্ষতা না থাকার কারণে আমরা কিন্তু এই সমস্যাগুলোতে একটু পিছিয়ে পড়ি। যদিও আমাদের ইংলিশে ধারণা আছে, আমরা ইংলিশ পারি, ইংলিশে আমরা কমিউনিকেশন করতে পারি। কিন্তু কি আমরা ওই পরীক্ষা সম্পর্কে মানে ধারাবাহিক কোনো ধারণা না থাকার কারণে বা কিভাবে আমরা পরীক্ষায় অ্যাপিয়ার হব বা কি কৌশলগুলো অবলম্বন করব সেই টেকনিকগুলো না জানার কারণে বা পর্যাপ্ত প্র্যাকটিস না থাকার কারণে আমরা কিন্তু এই পিছিয়ে পড়ি। তো এই সমস্যাগুলোকে আসলে আমলে নিয়েই আমরা এই আমাদের যে অনলাইন যে কোর্স সেটা আমরা ডিজাইন করেছি। এখানে মোটামুটি সব মিলিয়ে ৪০টা ক্লাস নেওয়া হবে এবং এই ৪০টা ক্লাসের পরে আরো ১০টা পরীক্ষা থাকবে, মানে প্র্যাকটিক্যাল ফুল পরীক্ষা মক টেস্টের মতো এখানে দেয়া যাবে। এবং সাথে, সাথে এখানে একজন শিক্ষার্থী যে পর্যন্ত না ফুল স্কোর পাবে সে পর্যন্ত তাকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হবে। তো এই লিঙ্কে ভিজিট করার মাধ্যমে এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং সাথে, সাথে এই কোর্সে কোন লেকচারে কি ধরনের সিলেবাস আছে বা কারিকুলাম আছে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এবং এছাড়াও যারা এই কোর্সে অংশগ্রহণ করবেন না তারা এই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এবং এখান থেকে আমরা নিয়মিত বিভিন্ন বিষয়ে আপগ্রেড প্রদান করে থাকবো এবং প্রতিটা টপিক যেগুলো আমরা আলোচনা করলাম যে এই লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং, প্রতিটা সেগমেন্টের উপরে আমরা ভিন্ন ভিন্ন ধারাবাহিকভাবে এটা আউটলাইন দিব যেন সবাই যেন এখান থেকে, বিশেষ করে যারা নতুন তারা যেন এখান থেকে একটা ভালো ফিডব্যাক পেতে পারেন এবং এগুলোকে ব্যবহার করে তারা যেন একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারেন। তো পরবর্তী লেকচারগুলোতে ইনশাল্লাহ সবার সাথে আবার কথা হবে। ধন্যবাদ।